বাবা, এই নাও, খেয়ে নাও। সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এখনো কিছু মুখে দাওনি। তুই খেয়েছিস মা? তুই একা হাতে কত কি করিস, তোর খুব কষ্ট হয় তাই না রে মা? বাবা, তুমি চিন্তা করো না তো, আমার একটুও কষ্ট হয় না। আচ্ছা, আমাদের জমিতে এবার তো খুব ভালো আখ হয়েছে, তাই না? হ্যাঁ মা, খুব ভালো আখ হয়েছে। সৃষ্টিকর্তার ইচ্ছায় প্রত্যেকটা আখ কি মোটা লম্বা হয়েছে, রসও হয়েছে খুব মিষ্টি। এবার আখগুলোর ভালো দাম পাওয়া যাবে। এবার আখগুলো বিক্রি করে আমাদের ঘরের চালটা সারিয়ে নিও। বর্ষাকালে চালের ফুটো দিয়ে পানি পড়ে, রাতে ঘুমাতেও পারো না ঠিক মতো। হ্যাঁ মা, ঠিকই বলেছিস। সবার আগে ঘরের চালটাই সারাবো। তোকে একটা নতুন জামাও কিনে দিব। তোর এই জামাটা একদম ছিঁড়ে গেছে। আর কিছু টাকা জমিয়ে রাখবো তোর বিয়ের জন্য। আমি একবার ক্ষেতটা থেকে ঘুরে আসি। আখগুলো পাহারা দিতে হয়, কখন কোন দিক থেকে বিপদ আসে বলা তো যায় না। সাবধানে যেও বাবা, আর দুপুরের খাবার আমি জমিতেই দিয়ে আসবো। ময়নাল মিয়া আপন মনে হাঁটতে হাঁটতে তার জমির দিকে চলে যায়। কে খাবার ময়নাল? শুনলাম তোর জমিতে নাকি এবার সোনার আখ ফলেছে। মোড়ল সাহেব, জি, সৃষ্টিকর্তার ইচ্ছা এবার ফসল অনেক ভালোই হয়েছে। হুম, দেখলাম। আখগুলো তো বেশ তরতাজা। তা এই আখ নিয়ে কি করার চিন্তা করছিস? বাজারে বিক্রি করবি? জি মোড়ল সাহেব, শহরে নিয়ে বিক্রি করার ইচ্ছা আছে। ভালো দাম পাওয়া যাবে আশা করি। আহ 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 আরে বোকা, তুই শহরে যাবি আখ বিক্রি করতে? তোর মতো গরিব চাষা শহরের ব্যাপারীদের সাথে কথা বলতে পারবি? তারা তোকে ঠকিয়ে সব আখ নামমাত্র দাম দিয়ে নিয়ে যাবে। তার উপর গাড়ি ভাড়া, রাস্তায় কত ঝামেলা। শোন, তোর এত কষ্ট করার দরকার নেই। আমি তোর উপর দয়া করছি। তোর সব আখ আমি কিনে নেব। তোকে আর শহরে যেতে হবে না। এটা তো খুব ভালো কথা মোড়ল সাহেব। আপনি কত করে দাম দিবেন? আমি তোকে একেবারে ভালো দামই দেব। পুরো ক্ষেতের জন্য আমি তোকে 10,000 টাকা দেব। মোড়ল সাহেব, এটা আপনি কি বলছেন? এই আখের পিছনে আমার সব শ্রম, সব স্বপ্ন জড়িয়ে আছে। বাজারে এর দাম অনেক বেশি। 10,000 টাকায় তো আমার খরচের টাকাও উঠবে না। বেশি কথা বলিস না ময়নাল। আমি যা বলেছি তাই চূড়ান্ত। আমি তোকে 10,000 টাকাই দেব। এর বেশি এক পয়সাও পাবি না। ভেবে দেখ, এই টাকাটা তুই ঘরে বসে পাচ্ছিস, কোনো ঝামেলা নেই। আমাকে মাফ করবেন মোড়ল সাহেব, এই দামে আমি আখ বিক্রি করতে পারবো না। প্রয়োজনে আমি নিজে শহরে গিয়ে বিক্রি করব। তবু এত কম দামে আপনার কাছে দেব না। তোর তো খুব সাহস বেড়েছে দেখছি। তুই আমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিস? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? এই গ্রামে থাকতে পারবি তো? ময়নাল তার সিদ্ধান্তে অটল থাকলো। ঠিক আছে, যখন সোজা আঙ্গুলে ঘি উঠবেই না, তখন আঙ্গুল বাঁকা করতে আমি খুব ভালো করেই জানি। তোর এই আখ তুই কিভাবে বিক্রি করিস আমিও তা দেখে নেব। মনে রাখিস, এই জব্বার মোড়লের সাথে শত্রুতা করে কেউ শান্তিতে থাকতে পারেনি। বাবা, তোমার মুখটা এমন শুকনো কেন? কি হয়েছে? ময়নাল মিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সবকিছু খুলে বললেন। তুমি একদম ঠিক কাজ করেছো। আমরা না খেয়ে থাকবো, কিন্তু আমাদের পরিশ্রমের ফল এত সস্তায় বিক্রি করব না। সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন, তুমি চিন্তা করো না। এদিকে জব্বার মোড়ল তার বাড়িতে বসে রাগে ফুঁসছিল। ময়নালের কথা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে তার চামচাদের ডেকে পাঠালো। সেলিম, সুমন, শোন, ওই ময়নালকে একটা শিক্ষা দিতে হবে। এমন শিক্ষা যাতে সে আর কোনোদিন আমার মুখের ওপর কথা বলার সাহস না পায়। মোড়ল সাহেব, আপনি শুধু হুকুম দিন, আমরা রাখের ক্ষেত জ্বালিয়ে দিয়ে আসবো। আরে না, বোকার মতো কাজ করবি না। ক্ষেত জ্বালিয়ে দিলে আমার কি লাভ হবে? আমি তো এই জমিটা চাই। তোরা এমন কিছু কর যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। মোড়ল কিছুক্ষণ চিন্তা করলো। আমার মনে পড়েছে, ময়নালের বাবা ওই গেদু মিয়া আজ থেকে প্রায় 20 বছর আগে আমার কাছ থেকে 50 টাকা ধার নিয়েছিল। সেই সময় একটা টিপসই দেওয়া কাগজ আমার কাছে আছে। কিন্তু মোড়ল সাহেব, সে তো সামান্য 50 টাকা, ওটা দিয়ে কি হবে? আরে গাধা, কে বলেছে ওটা 50 টাকার কাগজ? আমি যদি বলি ওটা 50,000 টাকার কাগজ,
তাহলে কে প্রমাণ করবে যে আমি মিথ্যা বলছি? গেতো মিয়া তো কবেই মরে ভূত হয়ে গেছে, আর ময়নাল তো লেখাপড়াই জানে না। সেলিম আর সুমন একে অপরের দিকে তাকালো। তারা মোড়লের শয়তানি বুদ্ধির তারিফ না করে পারল না। তোরা কাল সকালে ওই কাগজটা নিয়ে ময়নালের বাড়িতে যাবি, গিয়ে বলবি তার বাবা যে 50,000 টাকা ধার নিয়েছিল সেই টাকার সুদে আসলে এখন 2 লাখ টাকা হয়েছে। যদি সে 7 দিনের মধ্যে টাকা শোধ করতে না পারে তাহলে ওই আখের ক্ষেতটা আমার নামে লিখে দিতে হবে। কিন্তু মোড়ল সাহেব, ময়নাল যদি বিশ্বাস না করে, যদি সে গ্রামের লোকদের জড়ো করে? এই গ্রামে আমার বিরুদ্ধে কথা বলার সাহস কার আছে? আর টিপসই দেওয়া কাগজ তো আমার হাতেই আছে, আইন আমার পক্ষে। তোরা শুধু আমার হুকুম পালন কর। যা, এখন যা। ময়নাল, তোর সাথে জরুরি কথা আছে। কি কথা? এই দেখ, তোর বাবা গেদু মিয়া আজ থেকে 20 বছর আগে মোড়ল সাহেবের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল। এই কাগজে তার টিপসই আছে। 50,000 টাকা? আমার বাবা এত টাকা দিয়ে কি করেছিল? আমি তো কিছুই জানি না। তুই জানিস না কি জানিস তাতে কিছু যায় আসে না। আসল কথা হলো, তোর বাবা টাকা ধার নিয়েছিল এবং সেই টাকা শোধ করেননি। এখন সুদে আসলে সে টাকা 2 লাখ হয়েছে। মোড়ল সাহেব তোকে 7 দিনের সময় দিয়েছেন। এর মধ্যে টাকা শোধ করতে না পারলে তোর ওই আখের ক্ষেতটা মোড়ল সাহেবের হয়ে যাবে। কি হয়েছে বাবা? এটা হতেই পারে না। আমার বাবা সামান্য একজন কৃষক ছিলেন, তার 50,000 টাকা ধার করার কোনো কারণই থাকতে পারে না। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। বেশি চালাকি করবি না, কাগজে টিপসই আছে। এটা আইনগত দলিল। 7 দিন পর আমরা আবার আসবো। হয় টাকা দিবি নয়তো জমি ছাড়বি। বাবা, ভেঙে পড়ো না, এটা নিশ্চয়ই মোড়লের চাল। সে আমাদের জমিটা দখল করার জন্যই নাটক করছে। কিন্তু মা, কাগজে তো আমার বাবার টিপসই আছে। আমরা কি করে প্রমাণ করব যে এটা মিথ্যা? আমরা গ্রামের লোকদের কাছে যাব, সবাইকে সব খুলে বলবো। নিশ্চয়ই কেউ না কেউ আমাদের সাহায্য করবে। কে সাহায্য করবে মা? সবাই জব্বার মোড়লকে ভয় পায়, কেউ তার বিরুদ্ধে একটা কথাও বলবে না। আমাদের বাঁচার কোনো পথ নেই রে মা, কোনো পথ নেই। সন্ধ্যা নেমে এলো। রিমি হারিকেন জ্বালিয়ে বাবার পাশে বসলো। বাবা, এভাবে বসে থাকলে তো চলবে না, আমাদের কিছু একটা করতে হবে। কি করব মা? আমার তো কিছুই মাথায় আসছে না। আমার সব শেষ হয়ে গেল। না বাবা, সব শেষ হয়ে যায়নি। গ্রামে তো একজন মানুষ আছেন যাকে সবাই সম্মান করে, এমনকি জব্বার মোড়লও তাকে কিছুটা সমীহ করে চলে। কার কথা বলছিস? কাশেম মাস্টারের কথা বলছি। তিনি গ্রামের একমাত্র শিক্ষিত এবং জ্ঞানী মানুষ। আমরা যদি তার কাছে যাই, তিনি নিশ্চয়ই একটা কোনো উপায় বের করতে পারবেন। ঠিক বলেছিস মা, কাশেম মাস্টারের কাছে আমাদের যাওয়া উচিত। তিনি হয়তো আমাদের বাঁচাতে পারবেন। তাহলে আর দেরি কেন? চলো, আমরা এখনই যাই। কি ব্যাপার ময়নাল, এত রাতে বাবা বেটিতে? সব ঠিক আছে তো? মাস্টার সাহেব, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি ছাড়া আমাদের আর কেউ বাঁচানোর নেই। আরে আগে শান্ত হও, কি হয়েছে আমাকে খুলে বলো। ময়নাল মিয়া কাঁদতে কাঁদতে সবকিছু খুলে বললেন। বুঝলাম, জব্বার মোড়ল তাহলে তার পুরনো খেলা আবার শুরু করেছে। লোকটা টাকার জন্য সবকিছুই করতে পারে। মাস্টার সাহেব, এখন আমাদের কি হবে? আমরা কোথায় যাব? ভয় পেও না ময়নাল, সত্য কখনো চাপা থাকে না, অন্যায় চিরদিন টিকে না। আমাকে ওই কাগজটা একবার দেখতে হবে। তোমাদের কাছে কি কাগজটার কোনো নকল আছে? না মাস্টার সাহেব, ওরা তো আসল কাগজটা আমাদের দেয়নি, শুধু দেখিয়ে চলে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি জব্বার মোড়লের কাছে গিয়ে কাগজটা দেখতে চাইবো। সে আমাকে না করতে পারবে না। আচ্ছা ময়নাল, তোমার বাবা কখনো এত বড় অঙ্কের টাকা ধার করার মতো কোনো পরিস্থিতিতে কি পড়েছিলেন? না মাস্টার সাহেব, আমার বাবা খুব সাধারণ মানুষ ছিলেন। আমাদের জমিজমা যা ছিল তা দিয়েই সংসার চলে যেত। কখনো কখনো অভাব হতো, কিন্তু তাই বলে 50,000 টাকা ধার করার মতো অবস্থা কখনো হয়নি। আমার যতদূর মনে পড়ে, একবার আমার ছোট বোনের অসুখের সময় তিনি মোড়লের কাছ থেকে 50 টাকা নিয়েছিলেন, কিন্তু সেই টাকা ফসল ওঠার সাথে সাথে শোধ করে দিয়েছিলেন। 50 টাকা? আর সেটাই সে 50,000 বানিয়ে দিয়েছে? শয়তানটা তাহলে শূন্য বাড়িয়ে জালিয়াতি করেছে।
কিন্তু মুশকিল হলো টিপসইটা তো আসল, এটা প্রমাণ করা কঠিন হবে। মাস্টার সাহেব, কোনো উপায় কি নেই? উপায় একটা আছে, কিন্তু সেই জন্য তোমাদের খুব সাহসী হতে হবে। জব্বার মোড়ল যখন আবার আসবে তখন তোমরা ভয় পাবে না। তোমরা তাকে বলবে এই বিষয়ের সমাধান গ্রামের সালিশে হবে। সালিশ? কিন্তু সালিশে তো মোড়লের লোকেরাই থাকবে, বিচার তো তারই পক্ষে যাবে। সেটা আমি দেখব। তুমি শুধু সালিশের আয়োজন করার কথা বলবে, গ্রামের সবাইকে ডাকবে, আমি সেই সালিশে উপস্থিত থাকব। তুমি জব্বারকে বলবে কাশেম মাস্টার বলেছেন এই বিষয়ে সমাধান সবার সামনে হতে হবে। তোমরা এখন বাড়ি যাও, বাকিটা আমি দেখছি। 7 দিন পর জব্বার মোড়ল তার লাঠিয়ালদের নিয়ে আবার ময়নাল মিয়ার বাড়িতে হাজির হলো। কিরে ময়নাল, টাকার জোগাড় হয়েছে নাকি জমি লেখা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিস? মোড়ল সাহেব, টাকা আমি জোগাড় করতে পারিনি, কারণ এই ঋণটাই ভুয়া। কি? তুই আমার মুখের উপর বলছিস এই ঋণ ভুয়া? তোর বাবার টিপসই দেওয়া কাগজ আমার হাতে। টিপসই থাকতেই পারে, কিন্তু টাকার অঙ্কটা মিথ্যা। এই বিষয়ে সমাধান আমি একা করতে পারবো না, এর জন্য গ্রামের সালিশ ডাকতে হবে। গ্রামের 10 জন যা সমাধান দেবে আমি তাই মেনে নেব। ঠিক আছে, তোর যখন এতই শখ তাহলে সালিশই হবে। কাল বিকালে গ্রামের বড় বট গাছের নিচে সালিশ বসবে, দেখি কে তোকে আমার হাত থেকে বাঁচায়। সালিশ শুরু হলো। জব্বার মোড়ল তার সেই পুরনো হলদে কাগজটা সবার সামনে তুলে ধরে ঘটনার একটা বর্ণনা দিল। গ্রামের অনেকেই মোড়লের কথা বিশ্বাস করতে শুরু করলো। কি ময়নাল, তোমার কি কিছু বলার আছে? মোড়ল তো তার প্রমাণ দেখালো, তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে? দেখেছেন সবাই, ওর কাছে কোনো প্রমাণ নেই। ও শুধু মিথ্যে কথা বলে সবার সময় নষ্ট করছে। আমি সালিশের কাছে আবেদন করছি, সালিশের সমাধান দেওয়া হোক। একটু থামুন, সমাধান দেওয়ার আগে আমার কিছু কথা বলার আছে। আপনি কি বলতে চান মাস্টার সাহেব? মোড়ল সাহেব, আপনার ওই ঐতিহাসিক দলিলটা আমাকে একবার দেখতে দেবেন? আমি শুধু একবার চোখ বোলাতে চাই। জব্বার মোড়ল কাগজটা দিতে চাইছিল না, কিন্তু সবার সামনে না দিয়ে উপায় ছিল না। কাশেম মাস্টার কাগজটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখলেন। মোড়ল সাহেব, আপনি বলছেন এই দলিলটা আজ থেকে 20 বছর আগের, তাই তো? হ্যাঁ তাই, আমার নিজের হাতে এই দলিল তৈরি করেছি। তার মানে এই দলিলের প্রতিটা অক্ষর, প্রতিটি সংখ্যা এবং টিপসই সবই 20 বছরের পুরনো কালি দিয়ে করা। অবশ্যই, এতে সন্দেহের কি আছে? আমার কিন্তু সন্দেহ আছে, কারণ এই কাগজের কিছু লেখা পুরনো আর কিছু লেখা একেবারে নতুন। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন, যেখানে 50,000 লেখা আছে সেখানে প্রথম 50 সংখ্যাটির কালির রং আর পরের 3টি শূন্যের কালির রং এক নয়। পুরনো কালি সময়ের সাথে সাথে কিছুটা ফ্যাকাশে হয়ে গিয়ে কাগজের সাথে মিশে গেছে, কিন্তু এই শূন্যগুলোর কালি এখনো কালো এবং চকচকে। সবাই উৎসুক হয়ে দেখার চেষ্টা করলো। আপনারা যদি অনুমতি দেন আমি একটা সাধারণ পরীক্ষা করে দেখতে পারি। পাশে রাখা পানির কলসি থেকে 1 ফোঁটা পানি তার আঙুলে তুলে নিয়ে কাশেম মাস্টার ময়নালের নামের অক্ষরের ওপর আলতো করে আঙুল ছোঁয়ালেন। কালি একটুও নড়ল না। দেখুন, 20 বছরের পুরনো কালি কাগজের আঁশের সাথে এমনভাবে মিশে গেছে যে পানি লাগলেও তা ছড়াবে না। এরপর তিনি সে 50,000 লেখার একটি শূন্যের ওপর ভেজা আঙুলটা রাখলেন। নতুন কালিটা পানির ছোঁয়াপে ছড়িয়ে গেল। এর মানে একটাই, এই দলিলটা ভুয়া। মূল দলিলে সম্ভবত 50 টাকা লেখা ছিল। জব্বার মোড়ল, আপনি সেই 50 টাকার পর আরো 3টি শূন্য বসে সেটিকে 50,000 বানিয়েছেন, কিন্তু আপনি ভুলে গেছেন যে 20 বছরের পুরনো কালির সাথে নতুন কালির পার্থক্য খুব সহজেই ধরা যায়। আপনি একজন প্রতারক, আপনি জালিয়াতি করেছেন। সালিশের সমাধান হলো জব্বার মোড়লকে তার প্রতারণার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে সে আর কখনো গ্রামের কারো উপর অত্যাচার করবে না বলে প্রতিশ্রুতি দিতে হবে। আখ কেটে ময়নাল মিয়া ন্যায্য দাম পেলেন। টাকা হাতে পেয়ে ময়নাল মিয়ার চোখ দুটো ভিজে গেল। তিনি প্রথমে কাশেম মাস্টারের কাছে গেলেন এবং তাকে কিছু টাকা দিতে চাইলেন। এটা তোমার পরিশ্রমের টাকা ময়নাল, এর উপর শুধু তোমার আর তোমার মেয়ের অধিকার। তুমি শুধু একটা কাজ করো, তোমার মেয়েটাকে পড়াশোনা করাও।
জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। রিমি খুব বুদ্ধিমতী মেয়ে, ও অনেক দূর যাবে।